সূর্য উঠতে এখনো দেরি আছে, অন্তত 1 ঘন্টার বেশি দেরি, কিন্তু আকাশ আস্তে আস্তে আলো হয়ে উঠছে। আপনাদের সৌমিত্র বসু শুরু করছে তার কথা বলা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলি। আজকে বুধবার 3রা ফাল্গুন 1428, ইংরেজির 16 ফেব্রুয়ারি 2022, তিথি মাঘ শুক্লপক্ষ পূর্ণিমা, নক্ষত্র অশ্লেষা, সূর্যোদয়ের সময় সকাল 6:12, সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:29 হয়ে 42 সেকেন্ড। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবারিগণ। দিনের বেলা 3:14 গতে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় কিন্তু SG লিখতে হবে, সেটাই শরণাগতে চিঠি দেবার চিহ্ন। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার আপনাদের সৌমিত্র বসু ভিডিওতে সরাসরি উপস্থিত হয়, অন্তত হওয়ার কথা আপনাদের সামনে, আপনাদের সঙ্গে গল্প করার জন্য, আড্ডা মারার জন্য। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন যেরকম হয় আপনারা সকলেই জানেন, কিন্তু এখানে আমরা একটা রহস্যের সমাধান করবার চেষ্টা করব। সেটা হচ্ছে কৌরবদের পিতার নাম হচ্ছে ধৃতরাষ্ট্র, মাতার নাম গান্ধারী, তাদের 100টি সন্তান। এই কথাটাকে নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখা যাক আলোচনার মধ্যে থেকে কি বেরিয়ে আসে। তারপর স্বামী বিবেকানন্দের লেখা থেকে পাঠ করে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। না, আজকে হয়তো ঠাকুরের কথা বলবো না, আজকে বলবো তার যোগ্য শিষ্য, প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দের ছোটবেলার কথা। আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। আমরা এখন আছি সিমলায় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার তাহলে পুরাণ চিরন্তন। আপনাদের সৌমিত্র বসু আবার ফিরে আসছে আপনাদের কাছে গানের পর। পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন পুরাণ চিরন্তন। ধৃতরাষ্ট্রের কথা বলি আপনাদের। না, শুধু ধৃতরাষ্ট্র নয়, ধৃতরাষ্ট্র এবং গান্ধারী এই দুজনের কথা বলি, বা ধরা যাক কৌরবদের কথাই বলি। ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর 100টি পুত্র এবং 1টি কন্যা, এটাই তো আমাদের ধারণা। মহাভারতে সেই রকমটাই বলা হয়েছে, তাই তো। এখন সত্যি সত্যি এইটা ভেবে দেখলে একটু আশ্চর্য লাগে না যে কোন নারীর কি 100টি সন্তান হওয়া সম্ভব? আমরা খুব ভাবি না, তার কারণ আমরা মনে করি পুরাণের ব্যাপার, সে তো নিশ্চয়ই নানান রকমের অলৌকিক সব কাণ্ডটাণ্ড থাকবে, তার যুক্তি খুঁজতে যাওয়া বৃথা। কাজে নিশ্চয়ই 100টা সন্তান যখন বলা হচ্ছে 100টা সন্তানকেই আমাদের ধরতে হবে। একটা দুটো ইঙ্গিতের কথা আমি আপনাদের বলবো। যেমন ধরা যাক একটা ঘটনার কথা বলি আপনাদের। পাণ্ডবেরা ইন্দ্রপ্রস্থে রাজসূয় যজ্ঞ করেছেন, সেখানে দুর্যোধন দেখতে গিয়েছিলেন। সেই যজ্ঞ দেখে সে একবারে অতুলনীয় ব্যাপার স্যাপার দেখে দুর্যোধনের খুব হিংসা হয়েছে, খুব মন খারাপ হয়ে গেছে। পাণ্ডবদের এত বাড়বাড়ন্ত তার সহ্য হচ্ছে না। তো দুর্যোধনের মন খারাপ দেখে ধৃতরাষ্ট্রের তো হৃদয় গলে গেল। ধৃতরাষ্ট্র তাকে ডেকে বললেন যে তুমি এরকম করছো কেন? তুমি আমার জ্যেষ্ঠা মহিষীর গর্ভজাত সর্বজ্যেষ্ঠ, কাজে পাণ্ডবদের প্রতি এরকম বিদ্বেষ ভাব প্রকাশ করো না। কি হলো কথাটা? তুমি আমার জ্যেষ্ঠা মহিষীর গর্ভজাত এবং সর্বজ্যেষ্ঠ, তবে দুর্যোধন হচ্ছেন সবচেয়ে বড় ছেলে, গান্ধারীর পুত্র, জ্যেষ্ঠা মহিষী এবং সবচেয়ে বড় ছেলে। আচ্ছা, এই যে জ্যেষ্ঠা মহিষী বললেন, তার মানে তো আরো মহিষী ছিলেন ধৃতরাষ্ট্রের, তা না হলে জ্যেষ্ঠ বলার তো কোনো মানে নেই। আমার মহিষী বললেই তো হয়ে যেত।
এসব কতগুলো প্রশ্ন উঠে পড়ে না। এই প্রশ্নগুলো সমাধান কি হবে সেটা ভাববার আগেই গান বাজাবার সময় এসে গেল। ততক্ষণ গান শুনুন, আমি পরে কি বলবো, কি যুক্তি দেব, আমি যা বলছি তার পক্ষে, সেটা একটু মনে মনে সাজিয়ে নিন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, ফিরে আসছি অবিলম্বে। তাহলে দুর্যোধন হচ্ছেন জ্যেষ্ঠ পুত্র, অন্তত ধৃতরাষ্ট্র দুর্যোধনকে সেই কথা বলছেন বলে সান্ত্বনা দিচ্ছেন। এবং যেহেতু আমার জ্যেষ্ঠা মহিষীর পুত্র, সেই জন্য নিশ্চয়ই অন্য মহিষীরাও ছিলেন। আপনাদের আর একটা ঘটনার কথা বলি, পাশা খেলার কথা আপনাদের সকলেরই মনে আছে নিশ্চয়ই। পাশা খেলায় দ্রৌপদীকে বাজি রেখে হেরে গেছে যুধিষ্ঠির। দ্রৌপদীকে রাজসভায় টেনে আনার জন্য ছুটে গেছেন দুঃশাসন। দ্রৌপদী তখন কি করবেন কিছুতেই ভেবে পাচ্ছেন না। প্রায় দৌড়ে পালিয়ে বৃদ্ধ রাজা ধৃতরাষ্ট্রের স্ত্রীরা যেখানে ছিলেন সেই দিকে ছুটে যাচ্ছেন। ধৃতরাষ্ট্রের স্ত্রীরা যেখানে ছিলেন, তাহলে গান্ধারী ধৃতরাষ্ট্রের একমাত্র স্ত্রী নন, আরো অনেক পত্নী ছিল তার। না থাকার কোন কারণ নেই, পুরুষের বহু বিবাহ তো তখন চালু রেওয়াজ। আপনারা সবাই জানেন, শান্তনু, বিচিত্রবীর্য, পাণ্ডু, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কৃষ্ণ, সবাইকারই একাধিক স্ত্রী, অনেকের বহু স্ত্রী ছিল। ধৃতরাষ্ট্রেরও একাধিক স্ত্রী ছিল। তাদের কাছে দ্রৌপদী ছুটে গেলেন, তার খুব ফল হয়নি। কিন্তু এই যে মহাভারতে বলা হচ্ছে যে স্ত্রীগণের কাছে যাচ্ছে দ্রৌপদী, এর থেকে কি বোঝায়? আবার ধরুন, পাশা খেলায় হেরে গিয়ে দ্রৌপদীকে নিয়ে পাণ্ডবেরা বনবাসে চলে যাচ্ছেন। তখন মহাভারতে কি বলছে? ধৃতরাষ্ট্রের পত্নীগণ কৃষ্ণার বনপ্রয়াণ, কৃষ্ণ মানে দ্রৌপদী আপনারা জানেন, ধৃতরাষ্ট্রের পত্নীগণ কৃষ্ণার বনপ্রয়াণ ও দ্রুতমণ্ডলে তাহার কেশাকর্ষণ বৃত্তান্ত সমস্ত অবগত হইয়া কৌরবদের নিন্দা করিয়া মুক্তকণ্ঠে রোদন করিতে লাগিলেন। তাহলে ধৃতরাষ্ট্রের স্ত্রীরা সবাই মিলে কান্নাকাটি করতে লাগিলেন যখন পাণ্ডবেরা বনবাসে চলে যাচ্ছেন। ধৃতরাষ্ট্রের তাহলে অনেক স্ত্রী ছিল, এবং যার অনেক স্ত্রী তার পক্ষে 100টি সন্তানের জনক হওয়া হয়তো ততটা অসম্ভব নয়। এই যে কৌরবেরা, তারা এমনটা হতেই পারে, তারা কেবলমাত্র গান্ধারী পুত্র কন্যা নন। শেষ হল পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাবো আপনাদের। আমি আপনাদের সৌমিত্র বসু, ফিরে আসছি, দেরি করব না। বিবেকানন্দের একটি বক্তৃতা, সর্ববস্তুতে ব্রহ্মদর্শন, তার থেকে একটা ছোট অংশ আপনাদের একটু পড়ে শোনাই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। ঈশপ রচিত একটি গল্পে আছে, এক বৃহৎ সুন্দর হরিণ হ্রদে নিজ প্রতিবিম্ব দেখিয়া তাহার শাবককে বলিতেছিল, দেখ আমি কেমন বলবান, আমার মাথা দেখ কেমন চমৎকার, আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখ কেমন দৃঢ় মাংসল, আমি কত শীঘ্র দৌড়াইতে পারি। সে কথা বলিতেছিল, এমন সময় দূর হইতে কুকুরের ডাক শুনিতে পাইল। যাই শোনা অমনি দ্রুত পদে পলায়ন। অনেক দূরে দৌড়িয়া গিয়া আবার হাঁপাইতে হাঁপাইতে শাবকের নিকট ফিরিয়া আসিল। হরিণ শাবক বলিল, এইমাত্র বলিতেছিলে তুমি খুব বলবান, তবে কুকুরের ডাকে পলাইলে কেন? উত্তরে হরিণ বলিল, তাই তো, কুকুর ডাকিলেই আমার আর কিছু জ্ঞান থাকে না। আমরাও সারা জীবন এরূপ করিতেছি। আমরা দুর্বল মনুষ্য জাতি সম্বন্ধে কত উচ্চ আশা পোষণ করিতেছি, কিন্তু কুকুর ডাকিলেই হরিণের মতো পলাইয়া যাই। তাই যদি হইল, তবে এ সকল শিক্ষার কি প্রয়োজন? বিশেষ প্রয়োজন আছে। বুঝিয়া রাখা উচিত, একদিনে কিছু হয় না।
আত্মা বা আরে শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্যা। আত্মা সম্বন্ধে প্রথমে শুনিতে হইবে, পরে মনন অর্থাৎ চিন্তা করিতে হইবে, পরে ক্রমাগত ধ্যান করিতে হইবে। সকলেই আকাশ দেখিতে পায়, এমনকি যে সামান্য কীট ভূমিতে বিচরণ করে সেও উপরের দিকে দৃষ্টিপাত করিলে নীলবর্ণ আকাশ দেখিতে পায়। কিন্তু উহা আমাদের নিকট হইতে কত কত দূরে রহিয়াছে বল দেখি। ইচ্ছা করিলে তো মন সর্বস্থানে গমন করিতে পারে, কিন্তু এই শরীরের পক্ষে হামাগুড়ি দিয়া চলিতে শিখিতেই কত সময় অতিবাহিত হয়। আমাদের সমুদয় আদর্শ সম্বন্ধেও এই রূপ। আদর্শগুলি আমাদের অনেক দূরে রহিয়াছে, আর আমরা কত নিচে পড়িয়া আছি। তথাপি আমরা জানি আমাদের একটি আদর্শ থাকা আবশ্যক। শুধু তাই নহে, আমাদের সর্বোচ্চ আদর্শ থাকাই আবশ্যক। দুর্ভাগ্যবশত অধিকাংশ ব্যক্তি এই জগতে কোনরূপ আদর্শ ছাড়াই জীবনের অন্ধকারে পথ হাতড়াইয়া বেড়াইতেছে। যাহার একটি নির্দিষ্ট আদর্শ আছে, সে যদি 1000টি ভ্রমে পতিত হয়, যাহার কোনরূপ আদর্শ নাই, সে তবে 50,000 ভ্রমে পতিত হইবে, ইহা নিশ্চয়। অতএব একটি আদর্শ থাকা ভালো। এই আদর্শ সম্বন্ধে যত বেশি পারা যায় শুনিতে হইবে, ততদিন শুনিতে হইবে যতদিন না উহা আমাদের অন্তরে প্রবেশ করে, আমাদের মস্তিষ্কে প্রবেশ করে, যতদিন না আমাদের রক্তের ভিতর প্রবেশ করে, যতদিন না উহা আমাদের প্রতি শোণিত বিন্দুতে ধ্বনিত হয়, যতদিন না উহা আমাদের শরীরের রন্ধ্রে রন্ধ্রে ব্যাপ্ত হইয়া যায়। অতএব আমাদিগকে প্রথমে এই আত্মতত্ত্ব শ্রবণ করিতে হইবে। কথিত আছে যে হৃদয় পূর্ণ হইলেই মুখ কথা বলে। সেইরূপ হৃদয় পূর্ণ হইলে হাতও কাজ করিয়া থাকে। পড়লাম স্বামী বিবেকানন্দের রচনা থেকে। শুনছেন শরণাগত, আপনাদের প্রিয় অনুষ্ঠান শরণাগত 92.7 বিগ এফএম-এ। এরপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের গল্প না বলে আজ বলবো স্বামী বিবেকানন্দের ছোটবেলার গল্প। সঙ্গে থাকুন। স্বামী বিবেকানন্দের কথা বলবার জন্য এলাম, তার ছোটবেলার কথা 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। তোদের বংশের কেউ সন্ন্যাসী হয়েছে? নতুন কোন ছাত্র স্কুলে ভর্তি হতে এলেই নরেনেরই প্রথম জিজ্ঞাসা। ধন মান স্ত্রী পুত্র ঘর বাড়ি ছেড়ে চলে গেছে বিভাগী হয়ে। মেট্রোপলিটন স্কুলের সবচেয়ে নিচু ক্লাসের ছাত্র, মাত্র 7 বছর বয়স। নতুন ছাত্র অবাক হয়ে চেয়ে থাকে। রাজা রাজরার খবর নয়, কে কবে কোথায় ভিক্ষের ঝুলি নিয়ে পথে বেরিয়েছে তাই নিয়ে এত জাঁক। যারা জানে টানে পুরনো ছেলে, তারা কেউ কেউ টিপ্পনি কাটে। আরে তোর বাবা তো মস্ত অ্যাটর্নি, আছিস সবাই রাজার হালে, সুখের পায়রা, তোদের বংশে আবার সন্ন্যাসী। ছাই জানিস, নরেন আমরা গর্জন করে উঠে বলে, আমার ঠাকুরদা দুর্গাচরণ দত্ত সন্ন্যাসী হয়েছিলেন। হ্যাঁ, কথাটা সত্যি। মাত্র 25 বছর বয়সে স্ত্রী ও 3 বছরের শিশুপুত্র বিশ্বনাথকে ত্যাগ করে দুর্গাচরণ চলে গেলেন সন্ন্যাসী হয়ে। তার কিছুদিন পরে, 5 বছর পরে, বিশ্বনাথ তখন 8 বছরের, তাকে নিয়ে তার মা কাশীতে যাচ্ছেন, বিশ্বনাথ দর্শন করে আসবেন। তো তখনকার দিনে কাশী যাওয়া সে নৌকোয় করে যেতে হবে। সে যেতে 1.5 মাস লাগলো। একবার সচক্ষে বিশ্বনাথকে দেখবেন। সে খুব বৃষ্টির মধ্যেই দর্শন করতে গেছেন, আর বৃষ্টি হয়ে বিশ্বনাথের মন্দিরের সামনেটা তো পেছল হয়ে গেছে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গেলেন। আরে মাই গির গিয়া বলে এক সাধু ছুটে এসে তাকে তুলে ধরল। কে সন্ন্যাসী? সাধু সিঁড়িতে সেই মহিলাকে, বিশ্বনাথের মাকে শুইয়ে দিতে যাচ্ছে, চোখে চোখে হঠাৎ তাকাতাকি হয়ে গেল। দুর্গাচরণ,
মায়া হ্যায় হে মায়া হ্যায় বলে উঠল সন্ন্যাসী, দ্রুত পায়ে অন্তর্ধান করলে। এই ঠাকুরদা দুর্গাচরণ সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন, সেই কথাই বলে তার নাতি নরেন্দ্রনাথ। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের কথা বলছি, আমি আপনাদের সৌমিত্র বসু। সেই 7 বছরের ছেলে কি 8 বছরের ছেলে কি 9 বছরের ছেলে নরেন, সে আমার হাত দেখে, কতই পণ্ডিত, এরকম করে সহপাঠীদের হাত দেখে, দেখে বলে দেখ কিচ্ছু নেই, তোর কিচ্ছু হবে না, সন্ন্যাসী হওয়া নেই তোর অদৃষ্টে। সন্ন্যাসী মানে যেন রাজা হওয়া। দেখ আমার হাতে কত বড় চিহ্ন, আমি নিঘাত সন্ন্যাসী হব। যেন বিলেত যাওয়া হচ্ছে, আমি নিঘাত সন্ন্যাসী হব, আমি নিঘাত বিলেত যাব। সন্ন্যাসী হবার কি মজা, তাই তখন সবাইকে গল্প করে নরেন। তোরা কিছু জানিস না, বড় বড় সাধুরা সব হিমালয়ে থাকে, গভীর জঙ্গলের মধ্যে। কৈলাস পাহাড়ের ওপর রোজ মহাদেবের সঙ্গে তাদের দেখা হয়। যদি সন্ন্যাসী হতে চাস তবে প্রথম যেতে হবে সেই জঙ্গলে, সাধুদের পায়ে মাথা খুঁড়তে হবে। যদি তাদের দয়া হয়, যদি তাদের পরীক্ষায় পাশ করতে পারিস, তবেই চালা হতে পারবি। তো এরা জিজ্ঞেস করে কি পরীক্ষা, কি রকম পরীক্ষা? না না, পরীক্ষা খুব কঠিন। নরেন বলছে, ওই 7-8 বছর বয়স তখন। প্রত্যেককে একখানা করে বাঁশ দেবে, আর সেই বাঁশের ওপর শুয়ে ঘুমোতে হবে সারা রাত। পড়ে গেলেই ফেল, যদি না পড়ে রাত কাটাতে পারিস তাহলেই সন্ন্যাসী। নরেনের কথা বলছি আপনাদের, স্বামী বিবেকানন্দের ছোটবেলার কথা, 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসবো, আরো বলবো এরকম কাহিনী, কিন্তু মাঝখানে একটু গান শুনে নেওয়া যাক। বলছিলাম নরেনের কথা। তো এই নরেনের জন্মের কথা বলি আপনাদের 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। মা ভুবনেশ্বরী রোজ শিব পুজো করেন। 4 মেয়ে, 2 আবার গত হয়েছে, একটাও ছেলে নেই। বীরেশ্বর শিব, তোমাকে এত করে ডাকছি, আমার ছেলের অভাব পূর্ণ হবে না? একদিন অনেক রাত ভুবনেশ্বরী ঘুমিয়ে আছেন, একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি। যোগেশ্বর শিব তার দরজায় দাঁড়িয়ে, আমি এসেছি, আমি এসেছি রে। 1269 সালের পৌষ সংক্রান্তির দিন বিশ্বনাথের ছেলে হল। মা নাম রাখলেন বীরেশ্বর, সেই থেকে দাঁড়ালো বিলে। তো বিলে তো হলো ডাক নাম, ভালো নাম কি হবে? অন্নপ্রাশনের সময় তো একটা ভালো নাম দিতে হবে। কি নাম কি নাম কি নাম কি নাম? নরেন্দ্র। নরের মধ্যে যে ইন্দ্র, নরের মধ্যে যে শ্রেষ্ঠ, সেই নরেন্দ্র, নরেন্দ্রনাথ। শুনলেন স্বামী বিবেকানন্দের ছোটবেলার কথা 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। এবার আপনাদের চিঠিপত্রের উত্তর দেব, আমি আপনাদের সৌমিত্র বসু। ছোট চিঠি বলা যেতে পারে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। যে চিঠিটি পড়ছি, এই চিঠিটি লিখেছেন রুবি সাধু, বাঁশবেড়িয়া, হুগলি থেকে। পড়ি। দাদা, আপনি আমার প্রণাম নেবেন। সরস্বতী পুজো ঘিরে শ্রোতাদের চিঠিপত্র যেন আমারও ছোটবেলার গল্প। সরস্বতী পুজো নিয়ে, ছোটবেলার সরস্বতী পুজো নিয়ে চিঠি লিখতে বলা হয়েছিল, অনেকে লিখেছেন। সেটা কি বলছেন রুবি দেবী, আমার ছোটবেলার গল্প। আমিও আপনাকে চিঠি লিখেছি, কিন্তু 2টি গানের অনুরোধ করতে ভুলে গেছি, যদি সম্ভব হয় শোনাবেন। সরস্বতী বিদ্যাবতী, তোমায় দিলাম খোলা চিঠি। এটা আমার যদ্দূর মনে পড়ছে, আমি যদি খুব ভুল না করি, এটা বোধহয় সনৎ সিংহের গান। সরস্বতী বিদ্যাবতী, তোমায় দিলাম খোলা চিঠি। আমাদের ছোটবেলার খুব প্রিয় গান ছিল। তার কারণ হচ্ছে আমরাও তো এইরকম একটু দয়া করো মাগো, বুদ্ধি যেন হয়, সেই প্রার্থনা করতুম। আর আরেকটা গান হচ্ছে
সরস্বতী মা সেই বিদ্যা চাই, সেই বুদ্ধি চাই। এই গানটা আমি কখনো শুনিনি। এই দুটো গান যদি বাজানো যায় অনুরোধ করেছেন। ছোটবেলায় আমাদের কোয়ার্টারের পাশের বাড়িতে বাজতো পুজোর দিন। কোন শিল্পীর গান এখন আর মনে নেই, ওই তো আমার একটা মনে আছে, মনে হচ্ছে সনৎ সিংহ প্রথম গানটা। আপনি যখন ঠাকুরের কথা বলেন মনে হয় স্বয়ং ঠাকুরের গলা শুনছি, তাকে দেখতে পাচ্ছি। এর চেয়ে বড় প্রশংসার কি হতে পারে। ভালো থাকবেন দাদা, আপনিও নিজের গলার যত্ন নেবেন। রুবি সাধু, মাসবেড়িয়া, হুগলি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি শুধু যে অনুষ্ঠান ভালো লাগার কথা বলেছেন তাই নয়, ব্যক্তিগতভাবে একেবারে বাড়ির মানুষের মতন, আত্মীয়ের মতন আমার গলার যত্ন নিতে বলেছেন, কিন্তু সে আর আমার নেওয়া হয় না। যাই হোক, তাহলে চিঠিপত্র আজকের মতো এখানেই শেষ করছি। এরপর বাইরে দূরে শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। মোচন মন্দির, সেই মন্দির দেখা হয়েছে আমাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুধু সিমলাতেই যে কত কত মন্দির আছে, দারুণ দারুণ সব মন্দির। যতই ওই পরাধীন ভারতে সাহেবদের গরম কাটানোর জায়গা হোক, বা যতই আমরা পাহাড় দেখবার জন্য আর ঠান্ডা খাবার জন্য সিমলায় যাই না কেন, এখানকার মানুষ যে খুব ধর্মপ্রাণ এবং ধর্মের একটা ট্র্যাডিশন এখানে আছে, তাই এতগুলো মন্দির দেখেই বুঝতে পারা যায়। একটা কথা বলি আপনাদের, এই যে সিমলা, সিমলা এই নামটার মানে কি জানেন? আমিও জানতাম না। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম সাহেবরা ভুলভাল উচ্চারণ করে একে সিমলা নাম দিয়েছে। যেমন কলকাতাকে ক্যালকাটা বলে, বর্ধমানকে বার্ডওয়ান বলে, সেরকম আর কি। এই জায়গার নাম আগে ছিল শ্যামলা মাতার নামে। শ্যামলা মাতা হলেন মা কালী। শ্যামা, শ্যামলা, বুঝতেই পারছেন। এই মা কালী এখানে কোত্থেকে এলেন সে কথা বলবার জন্য ফিরে আসবো গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই যে দেবীর কথা বলছিলাম আপনাদের, সিমলা নামটা যার থেকে এসেছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, সেই দেবী, তার মন্দির কিন্তু এখনো আছে, সিমলা কালীবাড়ি যাকে বলি। অবশ্য সিমলা নামের আর একটা ব্যুৎপত্তির কথা বলা হয়। নীল পাথরের একটা বাড়ি ছিল এখানে এক ফকিরের, তার নাম ছিল শ্যামালয়, তার থেকেই নাকি এই নাম। তবে প্রথম কাহিনীটাই বেশি লোকে বিশ্বাস করেন। এমনকি 2018 সালে সরকার তো ঠিক করেছিল সিমলা নামটা পাল্টে শ্যামলা রাখবে এই শহরটার নাম। স্বভাবতই প্রচুর আপত্তি উঠল, ফলে শেষ পর্যন্ত সিমলা সিমলাতেই থেকে গেল। এই বলতে বলতে কথা বেড়ে যায়। ঠিক আছে, একটু যাক, আমাদের তো আর সময়ের অভাব নেই। এই সিমলা নিয়ে আরো একটি কিংবদন্তি আছে। লক্ষণের জন্য বিশল্যকরণী আনবার দরকার হয়েছিল না, হনুমান নিয়ে এসেছিলেন। তা হনুমান নাকি যাবার সময় সিমলা পাহাড়ে একটু জিরিয়ে নিয়েছিলেন। হনুমানের একটা মন্দির তো দেখেছি আমরা একটু আগেই, মানে আগের দিনই দেখেছি, সংকটমোচনের মন্দির। আর একটা মন্দির আছে, তাতে বিরাট উঁচু করে হনুমানজির মূর্তি আছে। সে মন্দিরেও যাব আমরা, কিন্তু এক্ষুনি নয়। এখন চলুন যাওয়া যাক সিমলা কালীবাড়িতে, যে কালী বা শ্যামা বা শ্যামলার নাম থেকে এই সিমলা নামটার উৎপত্তি। এখানকার জাকু হিলস বলে একটা জায়গায় একটা গুহার মতো ছিল, সেখানে দুটি পাথর ছিল। একজন সাধু পুজো অর্চা করতেন। এদিকে রামচরণ ব্রহ্মচারী বলে একজন বাঙালি ব্রাহ্মণ এইখানে এই সিমলা একটা ছোট্ট কুটির বেঁধে থাকতেন, পূজা অর্চা করতেন নিজের মতন করে। যে ঘটনাটার কথা বলবো সেটা ঘটেছিল 19 শতকের প্রথম দিকে, 1820 সালের কাছাকাছি সময়ে। তখন এখানে শহরটার পত্তন হবে, এই যে সিমলা বলি যাকে, সেই শহরটার সাহেবরা সব আসে, বাঙালি সার্ভেয়াররা আসে, জমি মাপজোক করে। তাদের মধ্যে এক সাহেব ওই সার্ভের কাজ করতে করতে দুটো পাথর দেখেছে। ওই যে দুটো পাথরের কথা বলছিলাম জাকু পাহাড়ে, তাদের দুচ্ছাই করে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছে। সেদিন গভীর রাতে রামচরণ ব্রহ্মচারী একটা স্বপ্ন দেখলেন। মা কালী যেন তাকে বলছেন, আমাকে ওরা ফেলে দিয়েছে, আমি এমনি মাটিতে পড়ে আছি, আমাকে তুই প্রতিষ্ঠা কর।
আর যে ইংরেজ সার্ভেয়ার ওই পাথর দুটো ফেলে দিয়েছিল সে রাত্রিবেলা দেখল এক বিভৎস স্বপ্ন। মা কালী হাতে উদ্যত খাঁড়া নিয়ে তার বুকের ওপর পা তুলে দিয়ে রোষ কষায়িত চোখে তার দিকে তাকিয়ে আছেন। সাহিত্য সারা রাত ঘুমোতে পারে না, সারা রাত চোখ বুঝলেই একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছে ওই ভয়ঙ্কর দৃশ্য। 1823 সালে এই দুটো পাথরকে নিয়ে এখানে তৈরি হল শ্যামলা মাতার মন্দির। বারবার করে বলছি, সিমলা নামটা যাকে দিয়ে। তাহলে আজকে এই পর্যন্ত। শরণাগত আজকের মতো শেষ হলো। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHRANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে আর কি, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এই কামনাটুকুই তো শরণাগত থেকে করতে পারি। আবার আগামীকাল ভোর 5টা। নমস্কার। সূর্য উঠতে এখনো দেরি আছে, অন্তত